হ্যালো বন্ধুরা, বই, কবিতা, গল্প চর্চায় চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং প্রচুর বই পড়ছো আর কবিতা ও গল্প শুনছো। আজ যে উপন্যাসটির রিভিউ করব সেটি হলো এবার পুজো সংখ্যা আনন্দ মেলায় প্রকাশিত হওয়া স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাস রক্তাক্ত গুপ্তধন। বইটি উপন্যাসটি শুরু হয়েছে আনন্দমেলা, পুজো সংখ্যা আনন্দমেলার 23 পাতা থেকে এবং শেষ হয়েছে 124 পাতায়। এই স্মরণজিৎ চক্রবর্তীর লেখা আমার এমনিতেই খুব প্রিয়। স্মরণজিৎ চক্রবর্তী খুব তার লেখা পড়ে মন ভালো হয়ে যায় এবং এই রক্তাক্ত গুপ্তধন উপন্যাসটির প্রেক্ষাপট ষোড়শ শতাব্দীর মধ্যভাগ থেকে সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগের অনেকটা সময় জুড়ে। ওই সময়ে বাংলার একটা অস্থির অবস্থা চলছিল। মোগল পাঠান যুদ্ধ, বারো ভূঁইয়াদের বিদ্রোহ, পর্তুগিজদের আগ্রাসন, জলদস্যুরা, এইসব নিয়েই বাংলার এই অস্থির সময়কে ভিত্তি করে লেখা স্মরণজিৎ চক্রবর্তীর এই উপন্যাস রক্তাক্ত গুপ্তধন। 1574 সালে প্রথম উপন্যাসটি শুরু হয়। উপন্যাসটা কিছু সাল এবং কথা ভাগ করে করে মানে টপিক করে করে লেখা হয়েছে। তো সেইভাবে আমি অতটা ডিটেলসে যাব না, তাহলে স্পয়লার হয়ে যাবে। আমি যতটুকু পারছি সেইটুকুনি, যতটুকু বোঝানো যায় সেইটুকুনি রিভিউ দেওয়ার চেষ্টা করছি। রিভিউ ঠিক বলবো না, রিভিউ করার মতো নিজেকে অতটাও বড় বলে আমি মনে করি না। বইটি নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে, যাতে তোমরা পড়েও আমাকে কমেন্টসে জানাতে পারো কেমন লাগলো, সবাই আলোচনা করা যায়। 1574 সালে বাংলার পাঠান শাসক দাউদ খান করনানীর সাথে মোগল বাদশাহ আকবরের দ্বন্দ্ব শুরু হয়। তাই দাউদ গৌড়ের সমস্ত ধনরত্ন তার দুই বিশ্বস্ত মন্ত্রী শ্রীহরি গুহ ও জানকী বল্লভকে দেন লুকিয়ে রাখতে। এই শ্রীহরি গুহ আর জানকী বল্লভী কিন্তু যথাক্রমে উপাধি পাওয়ান বিক্রমাদিত্য ও বসন্ত রায়। তারা ওই বিপুল ধনরাশি গঙ্গা তীরে দুর্গম ভাটি প্রদেশের একটা কেল্লার মধ্যে লুকিয়ে রাখেন। এরপরে এই ঘটনার এটা দেখানোর পরে, এখানে কিছুটা লেখার পরে উপন্যাসের প্রেক্ষাপট চলে আসে 39 বছর পর 1613 খ্রিস্টাব্দে, যখন দেখা যায় যে পর্তুগিজ সাহেব মিগেল হোয়াও মার্তিম এরা আলোচনা করছে, এরা বাংলায় ব্যবসার একচ্ছত্র আধিপত্য পেতে চায় এবং তার জন্য এরা জাহাঙ্গীর বাদশার কাছে আবেদন করে। কিন্তু জাহাঙ্গীর তাদেরকে বাংলার শাসক কাসিম খান চিস্তির কাছে পাঠিয়ে দেন, বা কাসিম খান চিস্তির ঘাড়ে ঠেলে দেন। আসলে এই পর্তুগিজ সাহেবরা চাইছিল তারা একাই বাংলায় ব্যবসা করবে, কারণ তখন বাংলায় ফরাসি, ইংরেজ, ওলন্দাজ এরা ঢুকতে শুরু করেছিল। পর্তুগিজরা চায়নি যে এরাও অন্য কেউ বাংলায় ব্যবসা করুক, শুধু তারাই করবে, সেটাই তারা চেয়েছিল। তো এই সময় জাহাঙ্গীর তাদেরকে বাংলার শাসক কাসিম খান চিস্তির কাছে ঠেলে দেন। কাসিম খানের কাছে পর্তুগিজরা যায়, কিন্তু কাসিম খান তাদেরকে মোটেও পাত্তা দেন না। বিফল হয়ে এই পর্তুগিজ সাহেবরা হাল ছাড়ে না। তারা ঠিক করে যে তারা বাংলার জমিদার লক্ষ্মীকান্ত চৌধুরীর কাছে গিয়ে দরবার করবে। লক্ষ্মীকান্ত অত্যন্ত সৎ এবং প্রজাবৎসল জমিদার ছিলেন এবং তিনি কাসিম খানের খুব প্রিয় পাত্র ছিলেন। তাই পর্তুগিজ সাহেবরা লক্ষ্মীকান্তের কাছে যায়। যদি লক্ষ্মীকান্ত কাসিম খানকে অনুরোধ করে তাহলে হয়তো বাংলায় তারা একচ্ছত্র ব্যবসার অধিকার পেতে পারে। কিন্তু যথারীতি লক্ষ্মীকান্ত তাদেরকে ফিরিয়ে দেয় সঠিকই, এটাকে অন্যায় আবদার বলে যে বাংলায় শুধু পর্তুগিজরা রাজত্ব করবে, এটা তো হতে পারে না, ফরাসি, ইংরেজ এরাও রাজত্ব করবে। লক্ষ্মীকান্ত যথারীতি তাদের ফিরিয়ে দেন এবং এখান থেকেই লক্ষ্মীকান্তের সাথে এই পর্তুগিজদের শত্রুতা শুরু হয়। পর্তুগিজরা জলদস্যু রদ্রিগোর সাথে হাত মিলিয়ে লক্ষ্মীকান্তকে মারতে চায়, কিন্তু উষ্ণিস নামে একটি ছেলের সাহায্যে লক্ষ্মীকান্ত প্রাণে বেঁচে যান। এই উষ্ণিস হলো অত্যন্ত সাহসী যোদ্ধা ও মহামহের ছাত্র। এখানে মহাময় চরিত্রটি আমার পড়তে গিয়ে আমার অনেকটা কীরকম যেন চাণক্যের আদলে চরিত্রটা তৈরি বলে মনে হয়েছে। মহাপণ্ডিত, জ্ঞানী ও অভিজ্ঞ রাজনীতিক হচ্ছেন মহাময়। তার বেশ কিছু ছাত্র আছে, তার মধ্যে রয়েছে উষ্ণিস, হাসান এরা। এরপর লক্ষ্মীকান্তকে উষ্ণিস প্রাণে বাঁচায়। লক্ষ্মীকান্ত এরপর লক্ষ্মীকান্তের কাছে ছদ্মবেশী প্রতাপাদিত্য, তখন মোগল বাদশাহ আকবরের সঙ্গে তার ঝামেলা শুরু হয়েছিল। প্রতাপাদিত্য লক্ষ্মীকান্তর কাছে এসে ওই যে যশোরের গুপ্তধন, সেই যশোরের গুপ্তধনের রক্ষণাবেক্ষণের ভার দিয়ে যান লক্ষ্মীকান্তকে। এরপর লক্ষ্মীকান্তের দিয়ে যান
এদিকে লক্ষ্মীকান্তের জমিদারিতে অসীম, রতন ও তাদের ছেলে রজত লক্ষ্মীকান্তের কাছে আশ্রিত, কারণ তাদের জমিদারি তে অসুবিধা হওয়ায় তারা লক্ষ্মীকান্তের নিমতার জমিদারিতে এসে আশ্রয় নেন। লক্ষ্মীকান্ত অত্যন্ত ভালোবেসে বিশ্বাস করে তাদেরকে ভাইয়ের মতো আশ্রয় দেন, কিন্তু এরা লক্ষ্মীকান্তর সঙ্গে গোপনে শত্রুতা করে। কৌশলে এরা হাত মেলায় পর্তুগিজ সাহেব এবং জলদস্যু রদ্রিগোর সাথে। আরও কৌশলে এরা লক্ষ্মীকান্ত ও মহাময়কে বন্দি করে এবং জলদস্যু রদ্রিগো পর্তুগিজদের সাথে হাত মিলিয়ে লক্ষ্মীকান্ত মহাময়কে নিয়ে যায় সেই গঙ্গাবক্ষে, সেই দ্বীপে, সেই কেল্লায় যেখানে লুকানো আছে যশোরের সম্পদ। এখন প্রশ্ন হলো, এর পরে কি হয়? এর মাঝে কি লক্ষ্মীকান্ত প্রাণে মারা যান? লক্ষ্মীকান্তকে কি, মহাময়কে কি এরা মেরে ফেলে? এই অসীম, রতন, রজত কিভাবে রজত পর্তুগিজদের জলদস্যুদের হাতে ধরা পড়ার নাটক করে কিভাবে লক্ষ্মীকান্তকে টেনে আনে জলদস্যু রদ্রিগোর দ্বীপে, কিভাবে লক্ষ্মীকান্ত প্রাণে বাঁচেন এবং শেষ অবধি মহাময় এবং লক্ষ্মীকান্ত এদের হাতে বন্দি হয়ে সেই দ্বীপে গিয়ে কি প্রাণে বাঁচেন? উষ্ণিস কি পারে এদেরকে? মহাময় উষ্ণিসকে দায়িত্ব দেন, তার সাথে ছিলেন একাত্তজি, হাসান। এরা কি পারে, উষ্ণিস এবং তার সঙ্গীরা আর আরেক দ্বীপের কিছু আদিবাসী তারাও উষ্ণিসের সঙ্গী হয়, উষ্ণিস কি পারে মহাময় এবং লক্ষ্মীকান্তকে উদ্ধার করে বিশ্বাসঘাতকদের শাস্তি দিতে, নাকি হেরে যায়? এই সমস্ত জানতে হলে কিন্তু উপন্যাসটি পড়তে হবে। এই হলো উপন্যাসের মূল কথা। আর বললে হয়তো স্পয়লার হয়ে যাবে, আমি আর বলবো না। আমি সাজেস্ট করব প্রত্যেককে, যারা পুরো সংখ্যা আনন্দমেলা কিনেছো সবাই কিন্তু রক্তাক্ত গুপ্তধন উপন্যাসটি সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা অবশ্যই পড়ো। একটি টান টান উপন্যাস। আর আজকে এখানেই রিভিউটা শেষ করলাম। আবার সে একই কথা, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, মনে হয় তোমরা কিছু জানতে পারছো, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। আর কেমন লাগছে আমার বইয়ের রিভিউ, বই নিয়ে কথা, গল্প বলা, এগুলো আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। তোমাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজ তাহলে আসি, টাটা।